আসসালামু আলাইকুম গাইস, রিশপা গল্পের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করা যাক। আমি একটু হেসে বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই। তোর মতো অনেক শয়তানকে সাইজ করছি, এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখছি তাকে। হ্যাঁ, মনে পড়েছে। রিশপার আকাশ সেই অদ্ভুত প্রাণীটার মতো একদম। তার দেহ মানুষের মতো হলেও চেহারা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছু বলার আগে সে বলল, দেখ তো আমার মতো কাউকে সাইজ করছিস কিনা। মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভেতর থেকে তার লোমশ হাতটা বের করে আমার কাঁধে রাখলো। আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়লো। সে বলল, তোর সাহস থেকে আমি অবাক হয়েছি। তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ, আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তোকে একটা সুযোগ দিলাম আমি। এরপর থেকে রিশপাকে পরানো তো দূরের কথা, এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চলে যা সোজা, পিছনে তাকাবি না। এখান থেকে রিশপাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায়। বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে দেখলাম রিশপা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় রিশপার এত দূর থেকেও রিশপার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু একটা তো গড়বড় আছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম। আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পিছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পিছনে না তাকিয়ে আরও জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝি আমাকে খপ করে ধরে ফেলবে। সহ্য করতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম, আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে এবার এসব করছিস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করছিলাম। এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের স্বরে বললাম, ওই মিয়া, এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখনও খেয়াল করছিলাম আপনার তাকিয়ে থাকা, সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো। এর আগে কেউ জীবিত ফিরেনি। মানে কি বলছেন? ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। যেতে যেতে বলল, রিশপা কোনো সাধারণ মেয়ে না। আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে নাও পারো, আর কখনো এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে এই রিশপা? কি হচ্ছে এখানে? আবির এই ঠিকানা পেল কোথায়? সব জানতে হবে আমাকে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফিরেনি। ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো। ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না, সবসময় ঝগড়া লেগে থাকে। তাই আবির যে 2 দিন ধরে ঘরে ফিরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই, কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিশপা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে এই ঠিকানা সে কোথায় পেল। সব ফ্রেন্ডদের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না। তবে এক ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড়লোক একটা মেয়ের টিউশনি পেয়েছে সে। মাসে 15,000 টাকা বেতন। তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না তার হাত খরচের জন্য। আমি অনেকটা শক্ট হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিফসার টিউশনিটা পেয়েছিল? তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না। সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরিয়ে যেতে হয়। যখন আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কিরে শালা, তুই কই? আজকে সারাদিন তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলছি। ওপাশ থেকে আবির বলল, পিছনে তাকা একবার। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে প্রথম ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির তুই ঠিক আছোস? কই ছিলি এতদিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নাতে দেখলাম। আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকবো রে। বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। এসব কি বলতেছস তুই? পাগল হয়ে গেলে নাকি?
আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না, আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো, রিফসার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পিছনে যাওয়ার, কিন্তু আমার পা যেন নড়ছেই না। আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনলো না, অন্ধকারে মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম, এটা কি সত্যি আবির ছিল, নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল? কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 3 দিন। বুধবার চলে আসলো। আজকে রিফসার পড়াতে যাওয়ার ডেট। আমি কি করব ভাবছি, যাব নাকি যাব না। আমি মন স্থির করতে পারছি না। অবশ্যই ঠিক করলাম আমি যাব আজ। যা হওয়ার হবে, আমি দেখে নেব কি হয়। মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম। তখন রাত 10:55। রিফসাদের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে বড় একটা ফুলের টব ঠিক আমার সামনে ধপাস করে পড়লো। আমি পিছিয়ে গেলাম একটু, অল্পের জন্য আমার মাথায় পড়েনি। উপরে তাকাতেই দেখি রিশপা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। তো গাইস, আজকের পার্টটি এখানেই শেষ। পরের পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।